বার্ষিক 7% মুনাফায় 7,000 টাকার 7 বছরের সরল মুনাফা কত টাকা হবে? এরকম প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে। তো এর শর্টকাট সমাধানটি আমরা এখন দেখে নেব। তো দেখুন, শর্টকাট সমাধানটি আমরা লিখেছি মুনাফা সমান সমান PNR, বা অনেকে লিখেন PRN, একই কথা, সমস্যা নেই। গুণের সময় পদগুলো আগে পরে হলে কোনো সমস্যা নেই। তো এখানে PNR এর মানে কি? P দ্বারা বোঝায় মূলধন, N দ্বারা বোঝায় সময়, আর দ্বারা বোঝায় মুনাফার হার। এটাই হচ্ছে মুনাফা বের করার সবচেয়ে সহজ টেকনিক। ঠিক আছে, তো চলুন আমরা আগে এই PNR এর মানগুলো একটু বের করে নেই। এখানে P সমান সমান 7,000 টাকা, অর্থাৎ এটা হচ্ছে এই যে মূলধন 7,000 টাকা, তারপরে আর সমান সমান মুনাফার হার 7%, এই যে এখানে দেওয়া আছে 7%। এইবার এটাকে আমরা একটু বিশ্লেষণ যদি করি, তাহলে 7% মানে 7/100। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে এন, এন মানে হচ্ছে সময়, সময় দেওয়া আছে 7 বছর, তাহলে এন সমান সমান 7 বছর। এবার আমরা মানগুলো যদি বসিয়ে দিই, পির মান 700, এন এর মান 7 বছর, আর এর মান 7%। আমরা যদি এই 2 শূন্য দিয়ে এখানের এই 2টা শূন্যকে কাটা দিই, তাহলে থাকে 70 গুণ 7 গুণ 7। এই তিনটা যদি আমরা গুণ করি, 70 দিয়ে যদি আমরা 7কে গুণ করি, তাহলে হয় এখানে 490, আবার 490কে যদি 7 দিয়ে গুণ করি 3,430 টাকা হয়। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে এটা অপশনে আছে, গ নাম্বার অপশনে 3,430 টাকা। বার্ষিক 7% মুনাফায় 7 বছরের মুনাফা 3,430 টাকা হলে মূলধন বা আসল কত? তো এর সহজ শর্টকাটটি হচ্ছে I/RN। মূলধন বা আসল বের করার শর্টকাট সূত্র হচ্ছে I/RN। আই হচ্ছে মুনাফা, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। তো প্রথমে আমরা এই তিনটা চলকের মানগুলো বের করে নিই। তো এই অঙ্কে মুনাফা দেওয়া আছে 3,430 টাকা, মুনাফার হার দেওয়া আছে 7% বা 7/100, সময় দেওয়া আছে 7 বছর। তাহলে এবার আমরা অঙ্কটি করে ফেলি। দেখুন, আয়ের মান 3,430 টাকা, আর এর মান 7/100 মানে 7%, এন এর মান 7। এইবার আপনারা এই যে সবচেয়ে নিচের যে সংখ্যাটি, এটাকে উপরের সংখ্যাটার সাথে গুণ করে ফেলবেন, তাহলে সবচেয়ে সহজ হয়ে যাবে। আর এই যে দুইটা সংখ্যা 7 গুণ 7, এটা নিচেই থেকে যাবে। তো এখন আপনারা যদি এই এই দুইটা গুণ করে আবার এই দুইটা গুণ করে কাটাকাটি দেন, তাহলে হবে, অথবা এইটা দিয়ে এটারে কাটাকাটি দিয়ে যা হয় সেইটা দিয়ে আবার এই 7কে, এখানে যা হয় সেটা দিয়ে আবার 7কে কাটাকাটি দিতে পারবেন, তারপর আবার 100 দিয়ে গুণ করতে পারবেন। তাহলে এখানে গুণ করার পর কাটাকাটি দেওয়ার পর যা থাকবে সেটা হচ্ছে 7,000। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 7,000। 7,000 টাকার 7 বছরের মুনাফা 3,430 টাকা হলে মুনাফার হার কত? তো চলুন আমরা শর্টকাটে বের করে ফেলি। তো এই অঙ্কে মুনাফা দেওয়া আছে 3,430 টাকা, আর মূলধন পি সমান সমান 7,000 টাকা, আর সময় দেওয়া আছে 7 বছর। তো এবার যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই, মুনাফার হার বের করার শর্টকাটই হচ্ছে মুনাফার হার সমান সমান I/PN গুণ 100। যেহেতু এটা মুনাফার হার শতকরায় প্রকাশ করা হয়, তাই 100 দিয়ে গুণ দিতে হবে। তো আই এর মান 3,430, পির মান 7,000, আর এন এর মান 7 গুণ 100। এবার আপনারা যেভাবে কাটাকাটি দেন সমস্যা নেই, 100 দিয়ে 700কে কাটা দিতে পারেন, তারপর আবার 7 দিয়ে এটাকে কাটাকাটি দিতে পারেন। তারপর আমরা এখানে যদি এটাকে একটু সিম্পলিফাই করি, যে ধরুন এই 2 শূন্য দিয়ে আমরা এই 2টা শূন্য কাটাকাটি দিলাম। ঠিক আছে, তো এখন থাকে, আবার আরেকটু কাটাকাটি দিতে পারি, এই শূন্য দিয়ে এই শূন্যকেও কাটাকাটি দিতে পারি। তাহলে নিচে থাকে 7 গুণ 7 লিখে ফেললাম, আর উপরে থাকে 343, এটা লিখে ফেললাম। এবার যদি আপনি 7 দিয়ে প্রথমে এটাকে কাটা দেন, তাহলে হবে 49। আবার 7 দিয়ে যদি 49কে কাটা দেন, তাহলে হবে 7, তার মানে 7%। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 7%। বার্ষিক 7% মুনাফায় কত বছরে 7,000 টাকার মুনাফা 3,430 টাকা হবে? প্রশ্নটা হচ্ছে কত বছরে, অর্থাৎ সময় বের করতে হবে। তো সময় বের করার শর্টকাট সূত্রটি হচ্ছে I/PN।
পি আর, এখানে আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে মূলধন, আর আর হচ্ছে মুনাফার হার। তাহলে আগে এই তিনটা চলকের মান বের করে নেওয়া যাক। দেখুন আমরা পাশেই বের করে রেখেছি, পি সমান সমান 7,000 টাকা মূলধন, আর সমান সমান 7% বা 7/100, আই সমান সমান 3,430 টাকা, অর্থাৎ মুনাফা এটা প্রশ্নে দেওয়া ছিল। এবার আমরা যদি মানগুলো বসিয়ে দিই, আই এর মান 3,430 টাকা, পি এর মান 7,000 টাকা, আর এর মান 7/100। এবার আপনি এই নিচের এই সংখ্যাটাকে উপরে নিয়ে আসুন, একেবারে নিচের সংখ্যাটাকে উপরে নিয়ে আসবেন, আর বাকি নিচে যেগুলো আছে সেগুলো নিচেই থাকুক। এবার আপনি এটাকে শর্টকাট করতে পারেন, এই 2 শূন্য দিয়ে 2 শূন্যকে কাটা দিলেন, আবার এই শূন্যটা দিয়ে ওই শূন্যকে কাটা দিলেন। এখন নিচে থাকে 7 গুণ 7, আর উপরে থাকে 343। এবার এখান থেকে একটা 7 দিয়ে যদি আপনি এটাকে কাটা দেন তাহলে হবে 49, আবার 7 দিয়ে যদি 49কে কাটা দেন তাহলে হবে 7, অর্থাৎ 7 বছর। তাহলে সময় লাগবে 7 বছর। দেখুন বন্ধুরা, 45তম বিসিএস এ আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আসলাম। তো এই প্রশ্নটা আপনারা পারলে এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলোরই সমাধান করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সমাধানটি। দেখুন আমরা প্রথমে প্রশ্নটি উঠিয়ে নিলাম, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। তো এখানে দেখুন, এখানে আছে 2, এখানে আছে 4। আমরা প্রথমে কি করব, এই 2 এর সমান এখানে একটা 2 বানিয়ে নিব। তো এইটা 4কে 2 অবশ্যই সহজে বানানো যায়, কারণ 2 স্কোয়ার সমান সমানই হচ্ছে 4। তাহলে আমরা লিখলাম 2 স্কোয়ার, আর এখানে যা ছিল তাই ব্র্যাকেটে লিখে দিলাম। এবার আমরা এখানে যা ছিল তাই লিখলাম, লিখে এই যে এই 2 দ্বারা এই দুইটা সংখ্যাকে আমরা গুণ করে নেব। তো 2 দ্বারা এক্স গুণ করলে হয় 2x, প্লাসের প্লাস 2 দুগুণে 4। এইবার দেখুন আপনারা একটা এক্ষেত্রে একটা রুল আছে, আপনারা অবশ্যই জানেন যে ইকুয়াল টুর আগে পরে বেইজের সমান যদি বেইজ হয় তাহলে সেটা ভ্যানিশ হয়ে যাবে, আবার সূচকের সমান যদি সূচক হয় তাহলে সূচকটা ভ্যানিশ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেইজের সমান বেইজ আছে, তাহলে এই বেইজটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে বেইজ ভ্যানিশ হয়ে গেলে থাকে কি, এখানে x প্লাস 7 ইকুয়াল টু এখানে থাকে 2x প্লাস 4। এবার আমরা কি করলাম, এই x এর x রেখে দিলাম, আর এখানে যে 2x এখানে ধনাত্মক আছে, এখানে ইকুয়াল টু আগে সে ঋণাত্মক হয়ে গেল, সমান সমান এই 4 এর 4, আর এখানে 7 আছে ধনাত্মক, এখানে সে ঋণাত্মক হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হয় -1x, মাইনাস হলো কেন, একটা ধনাত্মক একটা ঋণাত্মক হলে অঙ্ক করতে বিয়োগ চিহ্ন থাকে বড় সংখ্যার বাম পাশটাতে, বড় সংখ্যার বাম পাশে আছে মাইনাস। এখানেও একই রকম, এই একটা ধনাত্মক একটা ঋণাত্মক অঙ্ক বিয়োগ হবে, চিহ্ন থাকবে বড় সংখ্যার বাম পাশেরটা, ঠিক আছে। তাহলে এই 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3, আর বড় সংখ্যার বাম পাশে যেহেতু মাইনাস আছে মাইনাস থাকবে। এখন উভয় পাশেই যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসও ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকে x ইকুয়াল টু 3। তাহলে এই অঙ্কের x এর মান হবে 3। তাহলে সঠিক অপশন খ 3। চাকরি প্রার্থী বন্ধুরা, চাকরি পরীক্ষায় এমন প্রশ্নের সম্মুখীন হয় নাই এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা, আবার অনেক সময় আসে নিচের কোনটি মূলদ সংখ্যা। তো দেখুন আমরা একটা দিয়ে মোটামুটি 2টা শিখতে পারবো। তো অমূলদ সংখ্যার অ্যান্সার করতে হলে বা অমূলদ সংখ্যার অ্যান্সার করতে হলে আপনাকে মূলদ অমূলদ সম্পর্কে আগে ধারণা নিতে হবে। তো চলুন সংক্ষেপে একটু মূলদ সংখ্যা কোনগুলো একটু চিনে নেই। দেখুন অমূলদ সংখ্যা হচ্ছে মোটামুটি পাইয়ের মান, আপনারা জানেন পাইয়ের মান 3.1416, এরপরও এটা অসীম, এরপরও অনেকগুলো মান আছে। তারপরে এর মান, এরপর হচ্ছে রুটযুক্ত সংখ্যা, রুটের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে সেটাও একটা অসীম মান, দশমিকের পর অনেকগুলো সংখ্যা থাকে। তো এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে মূলত অমূলদ সংখ্যা। এছাড়াও যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, মূলত অমূলদ সংখ্যা হচ্ছে যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ এই টাইপের সংখ্যা, যেমন ধরুন 0.1572192, এরপরও দেখুন ডট ডট দেওয়া আছে, এরকম অসীম সংখ্যা যদি হয় তাহলে সেইটাও অমূলদ সংখ্যা, যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো চলুন এবার আমরা এই 4টা অপশনের মধ্যে কোনটি অমূলদ সংখ্যা সেটা একটু খুঁজে বের করি। দেখুন প্রথমে যদি আমরা এই সংখ্যাটাকে একটু সিম্পলিফাই করি, দেখুন এখানে 32 আর 50 আছে। তো এই দুইটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, যেমন ধরুন 16 দুগুণে 32 আর 25 দুগুণে 50, আর রুট তো দুইটার উপর অবশ্যই থেকে যাবে। এরপরে যদি আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করি তাহলে এখানে ধরুন এই যে 16 তো একটা বর্গ সংখ্যা, সেটা 16, আর হচ্ছে 5 5 25। এখন দেখুন এটা সিম্পলিফাই হয়ে একটা ভগ্নাংশ আকারে একটা পরিপূর্ণ সংখ্যা চলে আসছে, পূর্ণ সংখ্যা আসছে। তো এমন পূর্ণ সংখ্যা যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু এই দুইটার ভিতরে একটাও যদি ভগ্নাংশের হর অথবা লবে যে কোনো এক জায়গায় যদি একটা আপনার রুট থেকে যায় তাহলে সেটা কিন্তু অমূলদ হয়ে যাবে। কিন্তু এখানে দেখুন দুইটার একটাতেও রুট নেই, তাইলে এটা কিন্তু মূলদ সংখ্যা, তাহলে এইটা অপশন হবে না।
এবার 2 নম্বর অপশনটা আমরা একটু চেক করি। 2 নম্বর অপশনটা দেখুন, প্রথমে একটু সিম্পলিফাই করে নিই আমরা। তো যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি তাহলে 25 দুগুণে 50, আবার নিচে হয় 36 দুগুণে 72, তারপরে আবার দেখুন 5 5 25 আর 6 6 36। তাহলে এইটাও মূলদ সংখ্যা হয়ে গেল, যেহেতু এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল এবং দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার 3 নম্বর অপশনটা দেখা যাক। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এখানে হয় 3 দিয়ে যদি কাটি দুইটাকেই, তাহলে হয় 3 নং 27 আর 3 16 48। যদি আরেকটু সিম্পলিফাই করি আমরা, তাহলে এখানে হয় 3 আর এখানে হয় 4 16। তাহলে এইটাকে সিম্পলিফাই করা গেল, পূর্ণ সংখ্যা চলে আসলো। তাহলে এইটাও মূলদ সংখ্যা। এবার শেষেরটাকে আমরা একটু সিম্পলিফাই করে দেখি। দেখুন, আমরা যদি এটাকে 10 দিয়ে কাটি, 10 দুগুণে 20, আর এইটাকে যদি আবার 10 দিয়ে কাটি, 3 10 30। এখন এখানে আছে √2, এখানে আছে √3। এই দুইটার একটাও আর বর্গ সংখ্যা নেই, এখানে আর কাটাকাটি যায় না, এটাকে আর কোনোভাবে সিম্পলিফাই করা যায় না। এখন দুইটাই দেখুন রুট রয়ে গেছে, তাহলে এইটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তবে আরেকটু মনে রাখবেন, যদি এই দুইটার যে কোনো একটাও রুট থেকে যায়, হর অথবা লবে যে কোনো একটা জায়গায় রুট থেকে যায়, তাহলে সেইটাও অমূলদ সংখ্যাই হয়ে যাবে।